সে তখন সেনা কর্তৃপক্ষ তাদেরকে অ্যাটাস্ট করেছে সেনাবাহিনী আইন অনুযায়ী, এবং এই তারিখটির জন্য অপেক্ষা করছিল। আজকে নির্ধারিত তারিখ ছিল, তারা কোর্টে সারেন্ডার করেছে ভলান্টারিলি। তো এর ভিতরে এরা সবাই সিনিয়র অফিসার, এরা যদি এসকেপ করতে চাইতো তাহলে এসকেপ করতে পারতো। তো তারা তাদের একটা মরাল কারেজ আছে যে তারা প্রমাণ করতে পারবে তারা অপরাধের সাথে জড়িত নয়। সো সেই জন্য তারা সারেন্ডার করছে, এবং যার ভিতরে অপরাধবোধ ছিল জেনারেল কবির, সে তো পালিয়ে গেছে। বা ধারণা করা হয় ইন্ডিয়ায় যারা পালাইছে, কেন পালাইছে ইন্ডিয়াতে পালিয়েছে কারণ যাদের ইন্ডিয়ার প্রভাবাধীন যারা ছিল তারাই কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে গেছে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টেলিজেন্সে ছিল অথবা ইসে ছিল। সো এখানে প্রিমা ফেসি আমি কয়েকজন সম্বন্ধে জানি যে তারা ব্যক্তিগতভাবে কাউকে গুমও করে নাই, কিন্তু কাউকে তারা সে সময় রিলিজও করা তাদের ক্যাপাসিটি ছিল না। তাহলে যদি অফেন্স হয়েও থাকে সেটা খুব নিম্ন মাত্রার অফেন্স আইনের ভাষায়। সো এইটা তো বাই দিস টাইম তো আমাদের কাছে অনেক তথ্য আসছে যে গুম কমিশনের চেয়ারম্যান সাহেব এটা বলছিল যে জেনারেল আকবর তাকে বলছে যে হুম্মম কাদেরকে সে ছাড়তে চেয়েছিল, কিন্তু পতিত শেখ হাসিনা বলছে পরে আমি বলবো পরে। এরপরে এখন এই যে আইজিপি উনি অ্যাপ্রুভার হয়ে আপনার রাজসাক্ষী হয়ে তো উনি বললো যে কার আদেশে এগুলো হয়েছে, যে এই গুমের তাদেরকে ছাড়বে কি ছাড়বে না এগুলো সরাসরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনার শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করতো, এবং তারেক সিদ্দিকী। সো আপনি দেখেন যে প্রিন্সিপাল অফেন্ডার যারা, তারা তো এখানে পালিয়ে গেছে। সো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যারাই ভিকটিম বা অপ্রেস তাদের পক্ষে সবসময় কাজ করেছি। আপনি জানেন যে অন্তত 3 ডজন এই যে ইসলামপন্থী লোক অর্থাৎ আলেম টাইপের লোক তাদের পক্ষে দাঁড়িয়েছি, যারা এনফোর্স ডিসেবলড হয়েছে এরকম ডজন ডজন লোকের পক্ষে আমি দাঁড়িয়েছি। তো সেইখানে এখানে যে সমস্ত আর্মি অফিসার আমি অন্তত আমার ব্যক্তিগত নলেজ আছে, আমি 5-6 জন সম্বন্ধে জানি তারা কাউকে পিক আপ করে নাই এবং কখনো তাদের ছাড়ারও সুযোগ ছিল না। সো আইনের বিধানটাই হলো যে যত বড় অপরাধী হোক তার একজন লয়ার থাকাটা, এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল ল। সেখানে বলা হয়েছে যে কাউকে তার বলার সুযোগ না দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না। আর একটা হলো যখন অপরাধ করছে সেই সময় যে আইন থাকে সেই আইন অনুযায়ী তার বিচার করতে হবে। ইন দ্য মিন টাইম 3টে অ্যামেন্ডমেন্ট করেছে, এবং সর্বশেষ অ্যামেন্ডমেন্টটা সকল কালো আইনকে আপনার সুপারসিড করেছে। কি সেটা? যে পুলিশ রিপোর্ট সাবমিট করা অর্থাৎ ফর্মাল চার্জ সাবমিট করার সাথে সাথে তার চাকরি চলে যাবে অথবা নির্বাচন করতে পারবে না। তো আপনি বিচারের আগে তো কাউকে শাস্তি দিতে পারেন না। সো এই যে আইনটা, এইটা তো এই ফ্যাসিজমের সময় এরকম আইন ছিল। এই যে একটা কালো অ্যামেন্ডমেন্ট করলো, এই অ্যামেন্ডমেন্ট কারণে আজকে আপনি নোট করে রাখেন সব বিচারগুলো এপিলেট ডিভিশনে খালাস হয়ে যাবে, একটা পরিপূর্ণ বিচার হবে না যদি এটা পরিবর্তন না করে। তো এইগুলো তো ওই যে লেমেন অনেক লোক আছে যাদের আইন সম্বন্ধে কোনো আইডিয়া নাই, কোনো কিছু জানা নাই। এইটা গেল একদিক। আরেকটা দিক হলো যারা সত্যিকারের পারপেট্রেটর, আমি অন্তত জনা 12 চিনি যারা সত্যিকার আমার ব্যক্তিগত নলেজ আছে। সেখানে কি আছে যে তারা এই গুম করেছে এবং তারা মিথ্যা ডকুমেন্ট প্রণয়ন করত, মিথ্যা গল্প ফাঁদত, এইভাবে ভিন্ন মত অবলম্বনদের তারা কোর্স ফায়ার টার্গেট বানাতো, গুম করতো। এইরকম হয়েছে। যেমন কর্নেল হাসিনকে পিক আপ করছে কে? ডাইরেক্টর সিআইবি সেখানে কে ছিল? তারপরে আমাকে পিক আপ করেছিল কে? আমাকে পিক আপ করেছিল 15 লং অফিসার ডাইরেক্টর আইবি। এগুলো তো সাধারণ মানুষ বোঝার কথা না। এখানে 7টা ডাইরেক্টরেট আছে। আর এখন এখানে ডিজিএফআই এর 3 জন ডাইরেক্টর আছে। কারা? যারা ডাইরেক্টর সিটিআইবি ছিল 18 সালের পরে। পুরো ঘটনা 90% ঘটনা করছে এই পলাতক লেফটেন্যান্ট জেনারেল আকবরের সময়। সো বিচারের নামে একটা অফিসার। ইউকে এর মতো জায়গায় অনেক মিসক্যারেজ অফ জাস্টিস হয়। তো এইখানে আজকে এই ঘটনার পরে যে আমি দেখলাম যে এই কিছু লোক রয়েছে, মানে তাদের কোনো সেন্স নাই, জাস্ট ননসেন্স। এর ভিতরে আপনি সেটা বলবেন অবশ্যই, মানে মানুষের অভিমতের বিপরীতে,
কিন্তু আমার কথা প্রশ্ন তাদের সাথে হয়তো মিলে যাবে, মানে তাদের যে প্রশ্ন বা জনগণের, কারণ আপনি সবসময় আমাদের সাথে কাজ করেছেন ভিকটিমদের পক্ষে, মানে ভিকটিমদের পক্ষে কাজ করেছেন, যারা ভিকটিম, ঠিক আছে, সেটা গুমের হোক, তারপরে নারী নির্যাতন হোক, বা আমরা যে কয়দিন টক শো চালাচ্ছি, মানে আপনি কিন্তু সব সময় ফার্স্ট, মানে ভিকটিমদের পক্ষে আপনি সব সময় লড়ে গেছেন, আইনি লড়াই করেছেন, টক শো করেছেন। এখন যাদের দ্বারা ভিকটিম হয়েছে তাদের পক্ষে আপনি মানে না, যারা যারা যাদের দ্বারা ভিকটিম হয়েছে তাদের পক্ষে ওই সেন্স নয়, এটা বোঝার ভুল। আমি বলছি যে যারা সরাসরি এই যে তদন্ত হয়েছে, এই তদন্তের ভিতরে বড় ধরনের ভুল রয়েছে। হ্যাঁ, আমি বললাম যে যারা সত্যিকার, এই তো আমি দুইটা নামই বললাম, এই তদন্তের ভিতরে তারা করছে কি, এখন এখানে হয়েছে কি যে অনেক সময় এখান থেকে সঠিক তথ্য পায় নাই, সঠিক তথ্য না পেয়ে এরকম জড়িয়ে ফেলছে। ওরাও জানে যে কার কার নামতেছে, আর যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে। একজন এখানে তো আজকে ভিকটিমদের পক্ষে তো রাষ্ট্রপক্ষ আছে, প্রসিকিউশন আছে, আমি তো প্রসিকিউশন টিমের অংশ না। মাই লিবার্টি টু ডিফেন্ড এনিওয়ান, সেটা কি আমি কি কারো কাছে জমা রেখেছি নাকি? এবং এখানে তো আপনি দেখবেন লয়ার তো আমি না, আমার চেয়ে সিনিয়র 10 জন আছে, আরো 10 জন আছে, একটা রিট হবে। এই 2 দিন পরে দেখবেন যে এই টিমে কে কে আছে। এটা তো শুধু শুরু। এই যে অন্যায্যতা, এইরকম একটা অর্ডিন্যান্স করে অথবা যারা অন্যায় করেছে তাদেরকে বাদ দিয়ে অন্য লোককে বিচারের সম্মুখীন করা, এখানে আরো বহুত লোক আছে। কারা কারা এই লিগাল টিমে থাকবে সেটা কয়েকদিন পরে দেখবেন। তো এখন না বুঝে সব ওই যারা করছে সেটা তাদের, এটা হলো তাদের জ্ঞান যতটুকু সে তো সেইভাবে কথা বলে। এটা কখনই ভিকটিমদের বিপক্ষে না, কখনই ন্যায় বিচারের বিপক্ষে না, বরং এই যে যারা ডাইরেক্ট এই অপরাধের সাথে জড়িত না, তাদের মাধ্যমে অরিজিনাল যারা কালপ্রিট, যে কালপ্রিট গুলোকে আনা হয় না তদের মধ্যে, তাদেরকে আনার একটা সুযোগ এখানে সৃষ্টি হবে। সেখানে আমি বললাম যে আমাদের যে লিগাল টিম গঠন হয়েছে এখানে, তার ভিতরে আমি আমার চেয়ে অনেক সিনিয়র আছে এখানে। আমি সেটা ইউ ওয়েট ইউ উইল সি। কারণ কি, একটা বিচার হতে হলে 2 পক্ষ লাগে, রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করবে এবং যারা বিচার ফেস করবে তাদের আইনজীবী, 2 পক্ষ শুনে রায় দেবে। তো এই সেন্সটা অনেক 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 অজ্ঞ লোক আছে, তাদের এই সেন্সটা নাই। মানে ভাবখানা এমন যে বিচারের সম্মুখীন করলেই তাকে কোনো কিছু না শুনে এখন ফাঁসি দিতে হবে, সেটা তো ন্যায় বিচারের পরিপন্থী। আজকে এখানে ন্যায় বিচারের পরিপন্থী যদি কোনো ফ্যাক্টর কাজ করে, সেটা হলো দুর্বল তদন্ত এবং এই যে 3rd অ্যামেন্ডমেন্ট, 5 আগস্টের পরে 3টে অ্যামেন্ডমেন্ট করেছে। 3rd অ্যামেন্ডমেন্ট, এই 3rd অ্যামেন্ডমেন্ট কোনো আইন, কোনো ন্যায্যতা, কোনো সুশাসনের ধারণার সাথে যায় না।